Por esse futuro. Já mude isso. আসসালামু আলাইকুম। স্যার ঠিক কথা কিছু বসে থাকতে হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ সবাই না? আসসালামু আলাইকুম জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, তোমরা ইয়ে করো সবাই, চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। স্যার 30 তারিখে আমাদের কলেজ সত্যি সত্যি খুলে দিবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে। হ্যাঁ, 30শে মার্চ ইনশাআল্লাহ খুলে দেবে, কারণ সেভাবেই তো প্রজ্ঞাপন জারি করা হয়ে গেছে। আর এই তো 1 মাস আর কি, ফুল 1 মাস। তো তোমরা মানসিক ভাবে প্রস্তুতি নাও ক্লাস সরজমিনে করার জন্য। ওকে, তো স্টুডেন্ট, আজকে আমরা আমাদের 17তম ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে মূলত আমরা 8ম অধ্যায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 8ম অধ্যায় উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। তো এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো আজকে ক্লাসে আলোচনা বিষয়সমূহ উৎপাদন ক্ষমতার ধারণা, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি এবং উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণা সমূহ। তো এই 4টা বিষয় মূলত আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা ধারাবাহিকভাবে এই 4টা টপিক আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। তোমরা যারা জয়েন করছো তারা সাথে সাথে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। আর আমি আবারও বলি যে কেউ একাধিকবার অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই। হ্যাঁ, একজন স্টুডেন্ট একবারই অ্যাটেন্ডেন্সটা দিবে। হ্যাঁ, একবারই তোমরা চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। কেউ 2বার লেখার প্রয়োজন নেই। কেউ যদি নেটওয়ার্কে হারিয়ে যাও, আবার জয়েন করো নতুন করে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও তুমি আবার নতুন করে ইয়ে করার প্রয়োজন নেই। ঠিক আছে, একবার দিলেই হবে, কারণ একাধিকবার দিলে এটা কনফিউজড হয়ে যেতে হয়, একই রোল 2বার দেখা যায়, তখন এটা আমরা যে সমস্যায় পড়ে যাচ্ছি, এটা প্রয়োজন নাই। তোমরা এক রোল একবারই দিবে। ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা আমি আগেই বললাম। তো এই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই উৎপাদন ক্ষমতার ধারণা। উৎপাদন ক্ষমতার ধারণা বলতে আমরা কি বুঝি, উৎপাদন ক্ষমতা আসলে কি, এটা আমাদেরকে একটু জানা দরকার। দেখো স্টুডেন্ট, উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম বিষয় হলো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা। দেখো, উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা। এখন এই বিষয়টা দেখো, সাধারণভাবে আমরা এটা বলতে পারি যে কোনো বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের মাত্রাই হচ্ছে উক্ত বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আর অন্যভাবে যদি আমরা এটা বলি তাহলে বলতে পারবো এই যে উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা বিভাগ অথবা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন ক্ষমতা। আবার যদি আমরা আরো অন্যভাবে বলি তাহলে আমরা বলতে পারবো যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদনের সামর্থ্য বা ক্ষমতা যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের পরিমাণ দ্বারা প্রকাশ করা হয় তাকেই আমরা উৎপাদন ক্ষমতা বলে থাকি। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদনের সামর্থ্য বা ক্ষমতা যা একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের পরিমাণ দ্বারা প্রকাশ করা হয় তাকেই মূলত আমরা উৎপাদন ক্ষমতা বলে থাকি। তো এই হচ্ছে বেসিক্যালি মূল বিষয়।
তো তারপরও আমরা এটা আবারও যদি বলি তাহলে দেখো একটু খেয়াল করে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তির বা কোনো বিভাগের অথবা কোনো মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ যা সংখ্যা বা এককে প্রকাশ করা হয় তাকেই মূলত উৎপাদন ক্ষমতা বলে। তাহলে কি বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তির বা বিভাগের অথবা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ যা সংখ্যা বা এককে প্রকাশ করা হয় তাকেই উৎপাদন ক্ষমতা বলে। তো এইরূপ উৎপাদন ক্ষমতা, এইরূপ উৎপাদন একক, শতকরা হার বা মিটারের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন ক্ষমতার মূল কনসেপ্ট। এরপরে চলে আসো উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। উৎপাদন ক্ষমতাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি দেখো একটু খেয়াল করে। উৎপাদন ক্ষমতাকে আমরা বেসিক্যালি 5 ভাগে ভাগ করতে পারি। উৎপাদন ক্ষমতাকে কি কি, যেমন হচ্ছে দেখো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কৌশলগত উৎপাদন ক্ষমতা, তারপরে তোমার কার্যকর উৎপাদন ক্ষমতা, তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা, কাম্য উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, তো এই যে উৎপাদন ক্ষমতাকে আমরা কয় ভাগে ভাগ করছি, উৎপাদন ক্ষমতাকে আমরা 5 ভাগে ভাগ করলাম, তাই না? তো এই 5 ভাগটাকে আমরা এখন ডিটেইলস আলোচনা করবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মূল যে বিষয়টা বললাম যে আমরা যখন সাধারণত উৎপাদন ক্ষমতা সকল ক্ষেত্রে একই রকম হবে না, এটাই স্বাভাবিক। উৎপাদন ক্ষমতা কোনোভাবে সকল পরিস্থিতিতে একই রকম সিস্টেমে একই রকম ভাবে ওয়েতে যে হবে তা কিন্তু নয়, ঠিক আছে? তো এই ধারণার আলোকে আমরা উৎপাদন ক্ষমতাকে ব্যাখ্যা করতে পারবো না যে সব জায়গায় একই রকম হবে বা একই রকম হবে না, সেরকম না। কিন্তু তাহলে উৎপাদন ক্ষমতা কত ধরনের হতে পারে সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। তো এই কারণে আমরা যেটা দেখলাম যে বিশ্লেষণ করে সেটা হচ্ছে যে উৎপাদন ক্ষমতাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কাম্য উৎপাদন ক্ষমতা এবং কার্যকর উৎপাদন ক্ষমতা। এই 5 ভাগে আমরা উৎপাদন ক্ষমতাকে ভাগ করতে পারি। তো এই 5 ভাগটা হচ্ছে কি কি আমরা এখন বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। একটু খেয়াল করুন, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমরা কেন বলছি, যেটা বলছি দেখো একটু খেয়াল করে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কাকে বলে? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে যখন স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে সক্ষম হবে তাকেই আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলবো। তাহলে আমরা কি বুঝলাম যে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট সুযোগ সুবিধা ব্যবহার করে কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ওকে, তাহলে নিশ্চয় পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। মানে স্বাভাবিক পরিস্থিতিতে, মানে যেখানে অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন বিরাজ করে না, মানে নর্মালি উৎপাদন করার জন্য যে পরিবেশ, যে পরিস্থিতি বা যে ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, হ্যাঁ সবগুলো সুযোগ সুবিধা মানে আছে, সবকিছু থাকা অবস্থায় ওই প্রতিষ্ঠান, ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে সক্ষম হবে সেই উৎপাদন ক্ষমতাকে আমরা বলবো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ওকে, নেক্সট চলে আসি নাম্বার 2, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। এখন আসো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলতে আমরা কি বুঝি। দেখো, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে যখন শুধুমাত্র যন্ত্রের মাধ্যমে উৎপাদন ক্ষমতার আলোকে এটা নির্ধারণ করা হয় তখনই তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। একটু খেয়াল করো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে যখন শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতার আলোকে নির্ধারণ করা হয় তখনই তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলা হয়ে থাকে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা মূল যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। ভালো করে বুঝতে হবে এখানে টেকনিক্যাল যে বিষয় অর্থাৎ মেশিনের এখানে প্রয়োগের যে বিষয়টা সেটাকে মূলত আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। এখানে মূল যে বিষয়টা দেখো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে যখন
শুধুমাত্র যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ যে মেশিন বা যে টেকনোলজি ইউজ করার মাধ্যমে উৎপাদন ক্ষমতার নির্ধারণ করা হবে, তাকেই মূলত আমরা কৌশলগত বা প্রকৌশলগত বা টেকনোলজিক্যাল গত উৎপাদন ক্ষমতা বলে থাকবো। তো নিশ্চয়ই বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট। এরপরে চলে আসো নাম্বার 3, কার্যকর উৎপাদন ক্ষমতা। এখন কার্যকর উৎপাদন ক্ষমতা কাকে বলে? দেখো, কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে, একটু খেয়াল করি আমরা, একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে, হ্যাঁ, তার সুযোগ সুবিধা স্বাভাবিকভাবে কাজে লাগিয়ে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে, তাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে, তাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। তো নিশ্চয় তোমরা বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট, কার্যকর উৎপাদন ক্ষমতা কাকে বলে। আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা কাজে লাগাবে এবং মিতব্যয়িতার সাথে, মানে কম খরচে, মানে যা যা তার অ্যাবিলিটি আছে, যার সামর্থ্য আছে, সব কিছু স্বাভাবিকভাবে কাজে লাগিয়ে সর্বোচ্চ কম খরচে, মানে মিতব্যয়িতার সাথে সে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, সেটাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। এর স্টুডেন্ট নিশ্চয়ই বুঝতে পারছো। ইফেক্টিভ আমরা বলছি এই কারণে যে তার স্বাভাবিক যে অ্যাবিলিটি আছে, তার সামর্থ্য আছে, হ্যাঁ, যে পরিমাণ অর্থ সে ব্যয় করতে পারে, যে পরিমাণ মেশিনারি সে ব্যবহার করতে পারে, এটা তার স্বাভাবিক ক্ষমতা। তো সেই স্বাভাবিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সে কি করবে, তার এমপ্লয়ি যারা আছে তাদেরকে কাজে লাগাবে, তাদেরকে কাজে লাগিয়ে সে সর্বোচ্চ কি করবে, যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারবে মিতব্যয়িতার সাথে, এই কথাটা একটু আমাদের বুঝতে হবে, মিতব্যয়িতার সাথে, তাকেই মূলত আমরা কি বলবো, কার্যকর উৎপাদন ক্ষমতা বলে থাকবো। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কার্যকর উৎপাদন ক্ষমতার মূল কনসেপ্টটা নিশ্চয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আমার যা সামর্থ্য আছে সেই সামর্থ্যকে স্বাভাবিকভাবে কাজে লাগাবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সর্বোচ্চ কম খরচে আমরা ম্যাক্সিমাম যে পরিমাণ পণ্য আমরা উৎপাদন করতে পারবো। হ্যাঁ, তো এই যে ক্ষমতাটা, এটাই হচ্ছে মূলত কার্যকর উৎপাদন ক্ষমতা। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এখন প্রকৃত উৎপাদন ক্ষমতা কাকে বলে? দেখো, প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে, প্রকৃত উৎপাদন ক্ষমতা বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে যখন কোনো বিষয়টি, উৎপাদনের বিষয়টি যখন কোনো পণ্য বা সেবার উপর নির্ভর করবে, অর্থাৎ এটি নির্ণয়ে নিট উৎপাদনের পরিমাণকে মানদণ্ড হিসাবে ব্যবহার করবে, একটি প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদিত পণ্য পাওয়া যাবে, তাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। সাধারণত উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারের হার, তারপরে প্রকৃত উৎপাদন ক্ষমতার প্রয়োজন, তারা কি বলছে যে সাধারণ ব্যবহারের হার নির্ণয়ের জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতা প্রয়োজন পড়বে। তাহলে আমরা কি বুঝলাম? এখানে মূল বিষয়টা হচ্ছে এটা যে প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে যে যখন আমরা নির্দিষ্ট কোনো উৎপাদিত পণ্য বা সেবার উপর যখন বিষয়টা নির্ভর করবে, তখন বলা হচ্ছে নিট উৎপাদনের পরিমাণকে যখন মানদণ্ড হিসেবে ব্যবহার করা হবে এবং একটি প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদিত পণ্য পাওয়া যাবে, তাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। সাধারণত উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারের হার নির্ণয়ের জন্য প্রকৃত উৎপাদন ক্ষমতার প্রয়োজন পড়বে। তো এটা একটা বিষয়। আর লাস্ট রাউন্ড যেটা আসছে সেটা হচ্ছে কাম্য উৎপাদন ক্ষমতা। এখন কোশ্চেন হচ্ছে কাম্য উৎপাদন ক্ষমতা কাকে বলে? কাম্য উৎপাদন ক্ষমতা একটু খেয়াল করে দেখি। কাম্য উৎপাদন ক্ষমতা হচ্ছে যে সকল বিষয় বিবেচনা করে, দেখো, সকল দিন বিবেচনায় যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হয় এবং
এবং কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকেই মূলত আমরা কি বলবো, কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকেই মূলত আমরা কাম্য উৎপাদন ক্ষমতা বা কাঙ্ক্ষিত উৎপাদন ক্ষমতা বলবো। আমি আবার বলছি, দেখো, সকল দিন বিবেচনায় যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হয়, মানে স্বাভাবিক অবস্থায় বা সার্বিক সবকিছু বিবেচনা করে যখন দেখা গেল যে কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতা মানে প্রতিষ্ঠানের জন্য এটা মঙ্গলকর বলে বিবেচিত হচ্ছে, যেটা স্বাভাবিক, এটা সুফল একটা অবস্থায় আছে, কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকে মূলত কাম্য বা কাঙ্ক্ষিত উৎপাদন ক্ষমতা বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আসো কার্যকর উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র মিতব্যয়িতার বিষয়টিকে বিবেচনা করা হলেও কাম্য উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে অন্যান্য সকল বিষয়কে বিবেচনা করা হয়। কার্যকর উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র মিতব্যয়িতার বিষয়টিকে বিবেচনা করা হলেও কাম্য উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে অন্যান্য সকল বিষয়কে বিবেচনা করা হয়। তো এই হচ্ছে বেসিক্যালি মূল বিষয়। তাহলে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে সকল দিন বিবেচনায় যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হবে, কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকে মূলত কাম্য বা কাঙ্ক্ষিত উৎপাদন ক্ষমতা বলা হয়ে থাকে। কার্যকর উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র মিতব্যয়িতার বিষয়টাকেই বিবেচনা করা হলেও কাম্য উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে অন্যান্য সকল বিষয়কে বিবেচনা করা হয়ে থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল বিষয়। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝলাম কাম্য উৎপাদনের ক্ষমতা কাকে বলে। তাহলে আমরা উৎপাদন ক্ষমতার প্রকারভেদ সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেল। এরপরে চলে আসি আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি। ওকে ডিয়ার স্টুডেন্ট, উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে গেলে আমাদের মেনলি দুটি পদ্ধতি এখানে মূলত উপস্থাপন করা হয়েছে উৎপাদনের ক্ষমতা পরিমাপ করার জন্য। তো সেই মানে উৎপাদন ক্ষমতা পরিমাপের জন্য যে দুটি পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি স্বাভাবিকভাবে, সেই ক্ষমতা দুটো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান স্বাভাবিক পরিস্থিতিতে তার সম্পদ ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে, সেটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন ক্ষমতা, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। মানে স্বাভাবিক পরিস্থিতিতে তার যে সকল সম্পদ বা রিসোর্স আছে সেটা নির্দিষ্ট সময়ে ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা সে উৎপাদন করতে পারবে, সেটাই হচ্ছে তার উৎপাদন ক্ষমতা। তো এটাই হচ্ছে বেসিক্যালি মূল বিষয়। তো এখন এটা পরিমাপ করার জন্য কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই উৎপাদন ক্ষমতা পরিমাপ করে থাকি। তো এক্ষেত্রে দুইটা পদ্ধতির কথা আমরা বলছি, একটা হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে, আর একটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে। ওকে, তো এই দুইটা পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। শুরুতেই হচ্ছে দেখো, উৎপাদিত পণ্যের ভিত্তিতে কিভাবে আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারি। উৎপাদিত পণ্যের ভিত্তিতে ভালো করে খেয়াল করো, উৎপাদন ক্ষমতা পরিমাপের এই পদ্ধতিটি সাধারণত বড় বড় প্রতিষ্ঠান সমূহ উৎপাদন ক্ষমতা পরিমাপের এই পদ্ধতিটি সাধারণত বড় বড় প্রতিষ্ঠান সমূহ অধিক পরিমাণ কিন্তু একই ধরনের পণ্য উৎপাদনের, সবাই খেয়াল করো, যে উৎপাদিত পণ্যের ভিত্তিতে আমরা কিভাবে বলবো যে উৎপাদন ক্ষমতা পরিমাপের এই পদ্ধতিটি সাধারণত বড় বড় প্রতিষ্ঠান সমূহ অধিক পরিমাণ কিন্তু একই ধরনের পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে। অধিক পরিমাণ পণ্য উৎপাদন করে কিন্তু একই ধরনের পণ্য তারা উৎপাদন করে থাকে। যেমন ধরো নিশান মোটরস তাদের উৎপাদন ক্ষমতা সম্পর্কে বলতে পারে বাৎসরিক 4,50,000টি গাড়ি। আবার টাটা কোম্পানি হয়তো বলবে যে বাৎসরিক 10 লক্ষটি ট্রাক ইঞ্জিন। এই পদ্ধতিটি শুধুমাত্র একই ধরনের পণ্য উৎপাদন বা সেবা দানের ক্ষেত্রে ব্যবহার উপযোগী হবে। যদি একই সাথে নানান ধরনের পণ্য উৎপাদন করা হয় অথবা একাধিক প্রকারের সেবা দান করা হয়, তাহলে
উৎপাদন ক্ষমতা নির্ধারণের এই পদ্ধতিটি মূলত সীমিত হয়ে পড়ে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম একটু খেয়াল করে দেখো যে সাধারণত এই উৎপাদনের উপর ভিত্তি করে আমরা যে ক্ষমতাটা আমরা নির্ধারণ করি সেটা হচ্ছে এরকম যে উৎপাদন ক্ষমতা পরিমাপের ক্ষেত্রে সাধারণত বড় বড় প্রতিষ্ঠান সমূহ যে কাজটা করে থাকে, অধিক পরিমাণ পণ্য তারা উৎপাদন করে কিন্তু একই ধরনের পণ্য তারা উৎপাদন করবে, মানে একই প্রতিষ্ঠানে ভ্যারাইটিস টাইপের পণ্য উৎপাদন করবে না, একই ধরনের বা সমজাতীয় পণ্য তারা উৎপাদন করে থাকে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যেটা যে নিশান মোটরস তাদের উৎপাদন ক্ষমতা সম্পর্কে বলতে পারে এভাবে দেয়, বাৎসরিক 4,50,000টি গাড়ি। আবার টাটা কোম্পানি হয়তো বলবে যে বাৎসরিক 10 লক্ষটি ট্রাক ইঞ্জিন। এই পদ্ধতিটি শুধুমাত্র একই ধরনের পণ্য উৎপাদন বা সেবা দানের ক্ষেত্রে ব্যবহার উপযোগী। যদি একই সাথে নানান ধরনের পণ্য উৎপাদন করা হয় এবং একাধিক প্রকারের সেবা দান করা হয়, তাহলে উৎপাদন ক্ষমতা নির্ধারণের এই পদ্ধতিটি সীমিত হয়ে পড়বে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর 2 নম্বর হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে। ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে যেটা বলা হচ্ছে, দেখো একটু খেয়াল করে, কোন পণ্য উৎপাদনে যে পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হয় তাকে মূলত ব্যবহৃত কাঁচামাল বলে। উৎপাদন ক্ষমতা নির্ধারণের এই পদ্ধতিটি ছোটখাটো এবং নমনীয় ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে পণ্য মিশ্রণ অথবা উৎপাদিত পণ্য ক্ষমতা পরিমাপে জটিলতা সৃষ্টি করতে পারে, সেখানে চাহিদাকে ইনপুট বা পরিমাপে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? কাঁচামালের ভিত্তিতে, অর্থাৎ প্রতিষ্ঠানে কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হবে তার ভিত্তিতেও মূলত আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারি। তাহলে এখানে আমি আবার একটু ব্যাখ্যা করি, একটু খেয়াল করে দেখো যে কোনো পণ্য উৎপাদনে যে পরিমাণ কাঁচামাল আমরা ব্যবহার করে থাকি, সেই ব্যবহৃত কাঁচামালের উপর ভিত্তি করেই মূলত আমরা কি করব, আমরা উৎপাদন ক্ষমতা নির্ধারণ করব। তো উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে এই পদ্ধতিটি ছোটখাটো বা কিছু ফ্লেক্সিবল যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই সকল ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে, যেখানে পণ্য মিশ্রণ অথবা উৎপাদিত পণ্য ক্ষমতা পরিমাপে জটিলতা সৃষ্টি করতে পারে, সেখানে চাহিদাকে ইনপুট পরিমাপে ব্যবহার করা হয়। তাহলে মোট কথা হচ্ছে যে এখানে আমরা কি পরিমাণ কাঁচামাল, কি পরিমাণ যন্ত্রপাতি, কি পরিমাণ আমরা অন্যান্য কিছু ব্যবহার করছি সেই বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তো এটা একটা বিষয়। এরপরে দেখো লাস্ট আমাদের আলোচনার আজকের টপিক, সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণা সমূহ। হ্যাঁ, উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণা সমূহ, মানে উৎপাদন ক্ষমতা আমরা যে পরিমাপ করি, তো এই ধারণার সাথে কি কি বিষয় আসলে জড়িত আছে। হ্যাঁ, উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণা সমূহ কি কি ধারণা এটার সাথে রিলেটেড, সেটা আমরা এখন জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বিভিন্ন পদ্ধতিতে তাদের উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে, এটি নির্ভর করে প্রতিষ্ঠানের প্রকৃতির উপর। তবে যেভাবে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হোক না কেন, তা পরিমাপের সাথে কতগুলো ধারণা জড়িত। যেমন উৎপাদিত ক্ষমতা পরিমাপের সাথে জড়িত এই সকল ধারণা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, নাম্বার 2 হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, সিস্টেম দক্ষতা। এই 3টা পদ্ধতি মূলত আমাদের এখানে তোমার জড়িত। অর্থাৎ এই 3টা পদ্ধতি সাধারণত যখন আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করব, তখন সেই উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে এই 3টি ধারণা মূলত সংশ্লিষ্ট। তো এই 3টি ধারণা সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা প্রথমে যে ধারণা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার। উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। একটি প্রতিষ্ঠানে উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে, দেখো একটি প্রতিষ্ঠান বিদ্যমান উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত করা হয়, তবে তাকে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলে থাকে। দেখো একটু খেয়াল করো, একটি প্রতিষ্ঠানে বিদ্যমান উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উৎপাদনের
কাম্য ব্যবহার নিশ্চিত করা হয় তবে তাকে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলে। সদ্ব্যবহার বলতে মেশিন, স্থান এবং শ্রম শক্তি ব্যবহারের হারকে বোঝায়। অর্থাৎ উৎপাদনে নিয়োজিত মেশিন, স্থান, শ্রম শক্তি ব্যবহারের শতকরা হারকেই মূলত আমরা সদ্ব্যবহার বলে থাকি। তো এটা হচ্ছে একটা বিষয়। অর্থাৎ উৎপাদনে উৎপাদিত মেশিন, স্থান এবং শ্রম শক্তি ব্যবহারের শতকরা হারকেই আমরা কি বলবো? সদ্ব্যবহার বলবো। এখন নিচে একটা সূত্র আছে, সূত্রটা একটু ফলো করো তো, দেখো, খেয়াল করো। নিম্নোক্ত সূত্রের সাহায্যে সদ্ব্যবহারকে প্রকাশ করা হয়। কি সেই সূত্রটা কি একটু খেয়াল করি আমরা। উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার, উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার কিভাবে এটা আমরা বের করতে পারবো? দেখো, গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। গড় উৎপাদনের হারকে আমরা ভাগ দেব সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দ্বারা। এর ফলে এবং 100 দিয়ে যখন আমরা গুণ দেব তখনই আমরা উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বা সর্বোচ্চ হার যেটা সেটা আমরা পেয়ে যাব। এখন এখানে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে হারটা সবসময় আমরা শতকরা হারেই প্রকাশ করে থাকি, এই জন্য আমরা 100 দিয়ে এটা গুণ দিয়ে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে মূল বিষয়টা হচ্ছে, দেখো, যে একটি প্রতিষ্ঠানে বিদ্যমান উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানে নিহিত সকল উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত করা হয় তখনই সেই ব্যবস্থাকে আমরা কি বলছি? উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার বলছি, তাই না? তো এখন সদ্ব্যবহার বলতে যে মেশিন আছে, যে স্থান আমাদের আছে, যে শ্রম আছে, সব ধরনের শ্রম শক্তি আছে, সবকিছু আমরা ব্যবহারের যে হার সেটাকে মূলত আমরা বুঝে থাকি। অর্থাৎ উৎপাদনে নিয়োজিত মেশিন, স্থান, শ্রমশক্তি এগুলো ব্যবহারের মাধ্যমে ইত্যাদি ব্যবহার করে শতকরা যে হার আমরা পাই সেটাই হচ্ছে তোমার সদ্ব্যবহার। তো নিম্নোক্ত সূত্রের সাহায্যে আমরা এটা ইয়ে করতে পারি। সেই সূত্রটা কি? উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ তোমার সদ্ব্যবহার। এটা কিভাবে আমরা বের করবো? যে গড় উৎপাদনের হার। দেখো, গড় উৎপাদনের হার আমরা যেটা উৎপাদন করছি সেটা গড় হার ভাগ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। অর্থাৎ কি পরিমাণ মেশিন, কি কতটুকু জায়গা, কি পরিমাণ শ্রম আমরা ব্যবহার করছি, মানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যেটা আছে তার সবকিছু যেটা আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা গড় উৎপাদনের হারকে ভাগ দিব, কিন্তু আমরা মাল্টিপ্লাই করব আমরা 100 দ্বারা, দিলেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে, এখানে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার দুইটা ইয়ে করছে, দেখো একটু খেয়াল করো। একটা হচ্ছে তোমার সর্বোচ্চ উৎপাদনের ক্ষেত্রে তখন আমরা ভাগ দেব সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দ্বারা, আর যখন আমরা এটা কার্যকর মানে কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার যখন আমরা বলবো কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, তখন গড় উৎপাদনের হারকে আমরা কার্যকর উৎপাদনের ক্ষমতা দ্বারা ভাগ দিব এবং মাল্টিপ্লাই করবো 100 দ্বারা। তার মানে মোট কথা আমরা যে পার্থক্যটা এখানে লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে সর্বোচ্চ উৎপাদন, যখন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কথাটা এরকম থাকবে, যখন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার তখন আমরা নিচেই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দ্বারা ভাগ দেব, আর যখন হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলা হবে তখন আমরা কার্যকর উৎপাদন ক্ষমতা দ্বারা ভাগ দেব। এটাই হচ্ছে মূলত মূল ডিফারেন্সটা। আচ্ছা, এবার চলে আসি আমরা নাম্বার 2 তে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 2 তে হ্যাঁ ওকে, তো যেটা বলছিলাম আমরা সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি। সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি বলতে আমরা কি বুঝি দেখো একটু খেয়াল করে। সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি হচ্ছে যে অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করা হয়। অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা উৎপাদন কার্য সম্পাদন করতে পারি। এই ধরনের পরিস্থিতিতে প্রতিটি প্রক্রিয়ায় উৎপাদন ক্ষমতা একই রকম হবে না। তাহলে দেখো এখানে বলছে যে অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন ক্ষমতা কার্যকর হয় না, একই রকম হয় না। তো এইরূপ ক্ষেত্রে নতুন প্রযুক্তি সংগ্রহ করে নতুন নতুন যন্ত্রপাতি সংযুক্ত করে দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়। আবার কর্মঘণ্টা বৃদ্ধি করে অথবা প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করেও
এই ধরনের ক্ষমতা বৃদ্ধি করা যায়। তবে কিভাবে উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করা যাবে তা নির্ধারণ করবেন। তাহলে এখানে কি বলছে যে কর্মঘণ্টা বৃদ্ধি করে অথবা প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করেও কিন্তু এই ধরনের ক্ষমতা বৃদ্ধি করা যায়। তবে কিভাবে উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করা হবে সেটা ডিপেন্ড করবে ব্যবস্থাপনার উপরে। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম এখানে যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, আমি আবার বলছি, একটু ব্যাখ্যা করছি পুরো বিষয়টা, একটু খেয়াল করো যে যখন একই সাথে সাউন্ড হচ্ছে তোমাদের কারো অন করা আছে, একটু অফ করে নিজেকে মিউট করে নাও। বারবার হারিয়ে যাচ্ছে। অনামিকা রানী সাহা, তুমি নিজেকে একটু মিউট করো। অনামিকা, আমাকে মিউট করতে হবে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, মাঝখানে একটু ডিস্টার্ব হলো ইন্টারনেটের কারণে। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে অনেক সময় সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা উৎপাদন কার্য সম্পাদন করতে পারি। তো এইরূপ পরিস্থিতিতে প্রতিটি প্রক্রিয়ায় উৎপাদন ক্ষমতা একই ধরনের হবে না। এরূপ ক্ষেত্রে নতুন প্রযুক্তি সংগ্রহ করে এবং নতুন নতুন যন্ত্রপাতি সংযুক্ত করে দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। আবার কর্মঘণ্টা বৃদ্ধি করে অথবা প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করেও এই ধরনের ক্ষমতা বৃদ্ধি করা যায়। তবে কিভাবে উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করা যাবে তা ব্যবস্থাপনা মূলত নির্ধারণ করবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার কনসেপ্ট। এরপরে যেটা আসছে লাস্ট অন, সেটা হচ্ছে সিস্টেম দক্ষতা। সিস্টেম দক্ষতা বলতে আমরা বেসিক্যালি কি বুঝি একটু খেয়াল করি। সিস্টেম দক্ষতা কোনো উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতার অনুপাতকেই সিস্টেম দক্ষতা বলে। আমি আবার বলছি, কোনো উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতার অনুপাতকেই সিস্টেম দক্ষতা বলে। এটি শতকরা হারে প্রকাশ করা হয় এবং নিম্নোক্ত সূত্রের সাহায্যে সিস্টেম দক্ষতা নির্ণয় করা হয়। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, আমি আবার বলছি, একটু খেয়াল করো। কোনো উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতার অনুপাতকেই সিস্টেম দক্ষতা বলে। তাহলে আমরা দুইটা জিনিসের আমাদের খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা আর একটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতার যে অনুপাত, তাকেই আমরা সিস্টেম দক্ষতা
স্যার আপনি কিছু বলছেন? আপনার মাইক তো অফ করতে পাচ্ছি। আমি এতক্ষণ ধরে যে কথা বললাম এটা বুঝো নাই তোমরা নাকি? নো স্যার। স্যার আপনার মাইক আমি সবাইকে মিউট করছি, সাথে আমার নিজেকেও মিউট করে ফেলছি। মাই গড। আমরা লাস্টে যে ইয়েটা করলাম সিস্টেম দক্ষতা, এটা কি বুঝতে পারছো? এটা কি ওই সময় কি মিউট করা ছিল না আনমিউট ছিল? কোন উৎপাদন প্রক্রিয়ায় যে কার্যকর উৎপাদন ক্ষমতা বা প্রকৃত উৎপাদন ক্ষমতার যে অনুপাত, সেটাকে আমরা মূলত সিস্টেম দক্ষতা বলি। এটা যে আলোচনা করছি এটা কি শুনছো তোমরা? স্যার সময় আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আচ্ছা, আমার ইন্টারনেটে আজকে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। ইন্টারনেটের কারণে আসলে ক্লাসটা ঠিক মতো ইয়ে করা গেল না, কন্ডাক্ট করা গেল না। একটু ঝামেলা হয়েছে, ডিস্টার্ব ফিল হয়েছে। তো এখন যেটা মূল বিষয়, তাহলে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার প্রকৃত ক্ষমতা বুঝিয়ে দিবেন? সরি বুঝি নাই। প্রকৃত, ইন্টারনেটের কারণে আমি তোমার কথা শুনতে পারি নাই, একটু আবার বলবে প্লিজ, রিপিট করো। একটু রিপিট করো, একটু রিপিট করো, তোমার কথা বুঝতে পারি নাই। স্যার প্রকৃত উৎপাদন ক্ষমতাটা এটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, প্রকৃত উৎপাদন ক্ষমতাটা না? আচ্ছা ঠিক আছে, এই যে প্রকৃত উৎপাদন ক্ষমতা এটা। আচ্ছা 4 নম্বর। আচ্ছা, প্রকৃত উৎপাদনের, দেখো একটু খেয়াল করে, প্রকৃত উৎপাদনের বিষয়টি উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভর করে। প্রকৃত উৎপাদনের বিষয়টি উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভর করবে। এটি নির্ণয়ে নিট উৎপাদনের পরিমাণকে মানদণ্ড হিসেবে